লাভ বাই দ্য ভিলেন, লেখিকা লিজা মণি, পর্ব ১৭। গভীর রজনীর অন্তহীন অন্ধকারে যখন নিশুতি নীরবতা সমগ্র পরিবেশকে আবৃত করেছে, কেবলমাত্র দূর থেকে ভেসে আসা হুতুম পেঁচার কর্কশ ডাকই যেন শূন্যতাকে বিদীর্ণ করছে। এই নিস্তব্ধতার মর্মান্তিক স্তর ভেদ করে এনি মৃত্যু ভয়ে উন্মত্ত দৌড়েরত, খালি পায়ে বিরামহীনভাবে দৌড়াচ্ছে। শরীর কাঁপছে তার অসম্ভবে, তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছে, কিন্তু থামার নাম নেই। তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু যেন একটিই সংকেত দিচ্ছে, বাঁচতে হলে পালাতে হবে, আর পালাতে হলে গন্তব্য অজানা হলেও অগ্রসর হতে হবে। এনি জানে না সে কোথায় যাচ্ছে, কোন প্রান্তে তার মুক্তির আলোকবর্তিকা জ্বলছে। দিনের হিসাব, মাসের অস্তিত্ব, সময়ের সমস্ত রেখাচিত্র তার অন্তর থেকে মুছে গেছে। কেবল একটিই সত্য রয়ে গেছে, অমানবিক বন্দি দশা থেকে অস্থায়ী মুক্তি ঘটেছে, কিন্তু স্থায়ী পরিত্রাণ এখনও তার নাগালের বাইরে। গ্যাংস্টার বস নিক জেভরানের ছায়া যেন প্রতিটি অন্ধকার গলির সাথে মিশে তার শ্বাসপ্রশ্বাসকেও গ্রাস করতে উদ্যত হয়েছে। একবার ধরা পড়লে পুনরায় বাঁচার আশঙ্কা নেই। জুতোহীন ছোট্ট পদযুগল অসংখ্যবার ধাক্কা খেয়ে থেতলে গেছে, কতবার পড়েছে তার কোনো হিসেব নেই। রক্ত আর কাদার স্তর মিলেমিশে একাকার হয়ে উঠেছে। শরীরের প্রতিটি অঙ্গ ক্লান্তির অগ্নি পরীক্ষায় ভেঙে পড়ছে, অথচ প্রাণ রক্ষার ব্যাকুলতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে সামনের দিকে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, চোখ ঝাপসা হয়ে আসছে, তবুও বসার অবকাশ নেই। রাতের ভয়ঙ্কর নীরবতায় সামান্য বিলতিও মৃত্যু ডেকে আনতে পারে, এই জ্ঞানই তাকে চলতে বাধ্য করছে। হঠাৎই অন্ধকারের বুকে একটি শক্ত বস্তুর সাথে সংঘর্ষে এনি মাটিতে আছড়ে পড়ে। কপাল ফেটে রক্তধারা গড়িয়ে নামছে। কেঁপে ওঠা আঙুল দিয়ে ক্ষত চেপে ধরে সে অস্ফুট স্বরে বিলাপ করে ওঠে, আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। নরকের গহ্বর থেকে মুক্তির দুয়ার উন্মুক্ত করলে, তবে এখনই আমাকে আশ্রয় দাও। আমি বিভ্রান্তির চৌরাস্তার মাঝখানে, সঠিক দিশা খুঁজে পাচ্ছি না। অশ্রুসিক্ত মুখে দৃঢ়তার আভাস এনে এনি দাঁড়ানোর চেষ্টা করছে। এমন সময় রাতের নীরবতা বিদীর্ণ করে ভেসে আসে কুকুরের ভয়ঙ্কর গর্জন। সেই শব্দে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। অচেনা পায়ের ধ্বনি ক্রমে ঘনিয়ে আসে, আর হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন যেন মৃত্যু ঘণ্টার সাথে তাল মেলায়। তার কাঁপা দৃষ্টির সামনে অন্ধকারের আবরণ ছিন্ন করে প্রকাশ পায় এক অবয়ব। কালো লম্বা হুডে আচ্ছাদিত সেই রহস্যময় পুরুষের হাতে রয়েছে এক বিভীষিকাময় কালো কুকুর, যার চোখদয় নরকের আগুনের মতো ঝলসে উঠছে। যুবকের নিজস্ব দৃষ্টি রক্তাভ, তীক্ষ্ণ, শিকারী চাহিনীতে এনি শিউরে ওঠে। সেই চোখ যেন যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তার অস্তিত্ব চূর্ণ করে ফেলবে। আতঙ্কে শুকনো ঢোক গিলে এনি অচেতন স্বরে উচ্চারণ করে ফেলে, নিক জেভরান। ঠিক সেই মুহূর্তেই বজ্রপাতের মতো ভেদ করে আসে এক প্রচণ্ড শব্দ। গুলি এসে লাগে তার পায়ের অদূরে। শীতল মাটিতে ধুলো উঠতে থাকে, কিন্তু সে পিছনে তাকাতে সাহস করে না। এনির আত্মা পর্যন্ত কাঁপছে। সামনে যদি যমরাজ থাকে, তবে পিছনে কে উৎপেতে আছে? এই বিভ্রামের মাঝেই বায়ুকে কাঁপিয়ে ওঠে নিক জেভরানের গর্জন, ডোন্ট! একটা টাচ লাগলে দুনিয়া জ্বালিয়ে দিব কায়াত। রাতের বুকে সেই ভয়ঙ্কর কণ্ঠ যেন বজ্র নির্ঘোষের ন্যায় প্রতিধ্বনিত হয়, এবং চারদিকের অন্ধকার আরও ঘন, আরও ভীতিপ্রদ হয়ে ওঠে। কায়াতের এক বিশ্রী হাসির শব্দে এনি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। কায়াত সহ আরও চারজনকে দেখে এক জায়গাতেই জমে যায় সে। এক যমরাজ থেকে পালিয়ে এসে এখন 4 যমরাজের মুখে পড়ছে সে। কায়াতকে চিনতে সে মোটেও ভুল করেনি। সে এই লোকটাকে চেনে। ইরানে তাকে অনেকবার দেখেছে, কথাও হয়েছে। তাকে সিডিউস করেছে অনেকবার। পাচার কেন্দ্র, নিলাম কেন্দ্র, সব জায়গাতে সে এই লোকটাকে দেখেছে। কায়াতের বিশ্রী হাসির শব্দে পুরোটা জায়গা আত্মাপুরী হয়ে ওঠে। এনির দুর্বল শরীরটায় সাহস জুগিয়ে রাখাটাও কঠিন হয়ে পড়েছে। মৃত্যুর দুয়ারে এসে শুধু আল্লাহকে স্মরণ করে যাচ্ছে। কায়াত হাসি থামিয়ে বলে, ফাক অফ নিক জেভরান, দুনিয়া আগুন জ্বালালেও লাভ নেই, কিন্তু আমার তো এই সেক্সি রমণীকে চাই। এমন অর্ধনগ্ন অবস্থায় মেয়েটাকে কিন্তু আরও উন্মাদ লাগছে। ফর্সা উন্মুক্ত পা, আকর্ষণীয় গঠন, আর সবচেয়ে নজরকাড়া তার সৌন্দর্য আর নীল চোখের গভীরতা। নিজের শারীরিক গঠনের এমন বিশ্রী ইঙ্গিত শুনে এনির শরীর জ্বালা দিয়ে উঠে। ইচ্ছে করছে কায়াতির মুখে থুথু ফেলে দিয়ে আসতে।
হুডির আড়ালে নিকের রিয়াকশন বোঝা গেল না। চোখ দুটার গভীর দৃষ্টি এনির পোশাকের দিকে। নিজের দৃষ্টি সরিয়ে কায়াতের দিকে তাকিয়ে বলে, বেশ্যারা সবসময় সুন্দর থাকে মিস্টার কায়াত। তাদের কাজ একটাই, রাস্তায় অর্ধনগ্ন হয়ে পুরুষ সিডিউস করা, তাদেরকে উত্তেজিত করে নিজের দিকে টেনে নেওয়া। বেশ্যা শব্দটা এনির কানে যেন তীরের ফলার মতো গিয়ে আঘাত করে। চোখের পানি ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কায়াত হাসি থামিয়ে বলে, মোটেও এই মেয়ে বেশ্যা নয় নিক জেভরান। যেদিন প্রথম দেখেছি সেদিন পাগল হয়েছি, একদম বেপরোয়া পাগল। পছন্দ করলাম আনি, আর মাঝখানে ছক্কা মারলে তুমি। ভেরি ব্যাড গ্যাংস্টার বস। নিক পাটাকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে এসে বলে, ছক্কা মারতে আমি বরাবরই ভালোবাসি, এইবারের চান্স কেন মিস দিব? বাট তুমি এখানে কেন এসেছ? যদি এই মেয়েকে নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো, আটকাবো না আমি। বাট তোমরা কয়জন মিলে মেয়েটাকে ভাগ করে নিবে শুনি? নিকের কথা শেষ হতেই কায়াত গম্ভীর হয়ে ওঠে। মুহূর্তেই খুশিতে আত্মহারা হয়ে বলে, এত সহজে দিয়ে দিচ্ছ? এর পিছনে কোনো রহস্য নেই তো? একদম নয়। আর এমন দুর্বল জিনিস এতদিন রেখে কি করব? দিয়ে দিলাম তোমাদেরকে। বাট কয়জন মিলে ভাগ করে নিবে শুনি? কায়াত হেসে বলে, আমি একবার পেয়ে গেলে কাউকে ছুতেও দিব না। কিন্তু তোমরা 18 জন তো আমার বিরুদ্ধে হাত মিলিয়েছ এই মেয়েকে নেয়ার জন্য। কায়াত থুমথুমে খেয়ে যায়। গোপন খবর নিক জেভরান জানল কিভাবে? মেয়েটাকে দিয়ে দিলে সব বাতিল করে দিব। এই মেয়ের কিন্তু কিছুই নেই, আমি সব নিয়ে নিয়েছি। এমন মূল্যহীন জিনিস দিয়ে তুমি কি করবে কায়াত? কায়াত বিশ্রী হেসে বলে, স্বর্ণ সবসময় স্বর্ণই থাকে নিক জেভরান। স্বর্ণের উপর হাজার লোকের স্পর্শ লাগলেও কিছু হয় না। আর এই মেয়ে তো পুরোটাই হীরা। একবার আমার কাছে আসুক, ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখব। নিক একদম অ্যানির কাছাকাছি চলে আসে। নিজের নামে এমন কথাগুলো সহ্য করতে না পেরে অ্যানি কান চেপে ধরে চোখ বন্ধ করে আছে। নিকের উপস্থিতি এইসব নিয়ে তার কোনো খেয়াল নেই। পালাতে পারছে না। চারদিকে নিক আর কায়াতের দেহরক্ষী দাঁড়িয়ে আছে। যেদিকে দৌড় দিবে সেদিকেই ধরে ফেলবে। নিক কায়াতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, হ্যাঁ নিয়ে যাও, তবে নিজের ছেলেকে বলি দিয়ে। নিকের কথা শেষ হতেই কায়াতের হুঁশ ফিরে। তাকে কথার জালে এতক্ষণ সম্মোহিত করে অ্যানির কাছে এসেছে। কায়াতের চোয়াল শক্ত হয়ে আসে, রাগে রিডি করে উঠে পুরো শরীর। নিকের দিকে বন্দুক তাক করে বলে, শুয়োরের বাচ্চা, এতক্ষণ আমার সাথে ছলনা করছিলি। আমার ছেলে কোথায়? নিক গম্ভীর হয়ে বলে, ফিরে যা এখান থেকে। তুই যদি এই মুহূর্তে এখান থেকে না যাস তাহলে ট্রাস্ট মি কায়াত, তোর ছেলের মাথা ছাড়া দেহ পাবি। কায়াত রাগে উত্তেজিত হয়ে পা বাড়াতে যাবে এমন সময় নিকের আরেক সতর্কবাণী, এক পা বাড়ালেও দেহটা পাবি। কোনো রক্তাপাত ছাড়া নিজের গন্তব্যে চলে যায়, নিজের ছেলেকেও অক্ষত অবস্থায় পেয়ে যাবি। কায়াত নিজের জায়গায় দাঁড়িয়ে যায়, এরপর রিভলভারটা নামিয়ে বলে, আমার ছেলেকে কেন জিম্মি করেছিস? শুধু তোর ছেলেকে নয়, তোর 18 জন যে কয়টা পয়দা করেছিস, অশালীন বীর্যপাতের সব কয়টাকেই জিম্মি করেছি। কায়াতের শরীর জ্বলে ওঠে। কেন করেছিস? তোর কি মনে হয় নিক জেভরান ঘাস কাটে বসে বসে? এই নিয়ে পালানোর খবর যখন আমার কানে এসেছে তখনই বুঝেছি তোরা পিছু নিবি। তোদের দুর্বলতা একটাই, তোদের ছেলেরা। ব্যাস বন্দি করে ফেললাম ওদের। একবার যদি স্পর্শ করার জন্য আসত তাহলে তোদের ভবিষ্যতের মাথা আলাদা করতাম আমি। বাট আফসোস, তুই ছাড়া কেউ আসেনি। হয়তো খবর পাইনি, নাহলে কুকুরের মতো ছুটে আসত। সবচেয়ে বড় কুকুর তো তুই। কাটা বিছানোর আগেই 52 হাত জিহ্বা বের করে চলে আসলি, শালা মাদার ফাক। কায়াত রাগে চিবিয়ে উঠছে। রাগ মিটাতে না পেরে পাশে থাকা একজন গার্ডের কপালে রিভলভার ঠুকিয়ে দেয়। রিভলভারে চাপ দিবে এমন সময় নিকের হুঙ্কার, রক্তাপাত নিজের আন্ডারে গিয়ে কর। তর এই গুলির শব্দে এই মেয়ে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু জ্ঞান হারানো এর জন্য মঙ্গলজনক নয়। 2 মিনিটের মধ্যে বিদায় না হলে ছেলের কাটা মাথা যাবে তার প্যালেসে। কায়াত কিছু করতে গিয়েও থেমে যায়। এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল। না হলে আজ রক্তাপাত ঘটিয়ে হলেও মেয়েটাকে সে ছিনিয়ে নিত। কিন্তু তার আগেই সে অন্য কিছুর কাছে দুর্বল হয়ে পড়ে। কায়াত রাগে কিরমির করে যেতে যেতে বলে, আজ যাচ্ছি কিন্তু পরের বার আর খালি হাতে ফিরব না। কায়াত চলে যায় নিজের দেহরক্ষীদের নিয়ে। অ্যানি পালানোর জন্য রাস্তা খুঁজছে। নিজেকে প্রস্তুত করার জন্য দাঁড়াতেই হিংস্র এক থাপ্পড়ের দাবানলে সে সম্মুখীন হয়। এত বড় থাপ্পড় খেয়ে অ্যানির দুনিয়া ঘুরে আসে। থাপ্পড়ে টাল সামলাতে না পেরে মাটির উপর গিয়ে পড়ে। শক্ত মাটিতে পড়ে গিয়ে যেন হাড় ভাঙ্গার উপক্রম হয়ে যায়। পুরো শরীর ফ্যাচ করে ওঠে। কিন্তু এই মুহূর্ত তার কাছে সবচেয়ে ভয়ানক ব্যক্তিটা হচ্ছে নিক। নিক হাত থেকে কুকুরটাকে ছেড়ে দেয়। এরপর শান্ত চোখে কোনো এক ইশারা করে। কুকুরটা নিকের ইশারা পেয়ে বাম দিক দিয়ে গর্জন করতে করতেই দৌড়াতে থাকে। জানা নেই কুকুরটা ঠিক কোথায় গিয়েছে আর কেন গিয়েছে। নিক অ্যানির বাহুতে খামচে ধরে টেনে হিঁচড়ে নিজের গাড়ির ফ্রন্ট সিটে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। অ্যানি গিয়ে একদম গাড়ির কাউচের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর মুহূর্তেই ব্যথায় গঙিয়ে ওঠে।
নিক ড্রাইভিং সিটে বসতেই অ্যানি বেরিয়ে যাওয়ার জন্য ছটপট করে ওঠে। জানোয়ারের বাচ্চা, ছাড় আমাকে, যেতে চাই না আমি আর সেই নরকে। নিক অ্যানির হাত দুটা খামচে ধরে। মুহূর্তেই গিয়ে অ্যানির নরম মাংসে তার নখ ডেবে যায়। গড়গড় করে তরল রক্ত পড়তে থাকে। অ্যানি ছুটার জন্য মরিয়া হয়ে ওঠে। নিক শক্ত করে চেপে ধরে বলে, বেবি গার্ল, আমি তোমাকে আগের নরকে নিয়ে যাব না। বর্তমানে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারো না। অ্যানি নিকের চোখের ভয়ানক দুই চোখের দিকে তাকিয়ে বলে, কোথায় নেওয়ার ধান্দা করছেন? নিক সামান্য ঠোঁট বাঁকিয়ে নিচের ঠোঁট কামড়ে রাখে। অ্যানির চোখের পাতা নড়ার আগেই অ্যানির দুই হাত বাধা পড়ে যায় একটা শক্ত কিছুর সাথে। অ্যানি কিছু বুঝতে পারছে না। দুই ঠোঁটের উপর কোনো এক ধারালো জিনিস লাগিয়ে দেয়া হয়। ঠোঁট এদিক ওদিক করলেই কেটে যাওয়ার উপক্রম। কিছু সেকেন্ডের ভিতরে অ্যানি একদম বন্দী হয়ে যায়। কথা বলতে পারছে না, শরীর নড়াচড়া করতে পারছে না। সামনে তার জন্য কি অপেক্ষা করছি ভাবতে গা হিম হয়ে উঠছে। গাড়িটা ছেড়ে দেয়া হয় দ্রুত গতিতে। নিকের চোখ থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। কায়াত পাগলের মতো নিজের প্যালেসে ফিরে যায়। গাড়ি থেকে নেমে এক ভয়ানক হুঙ্কার ছাড়ে, আমার ছেলে কই? কায়াতের গলা পেয়ে তাড়াহুড়া করে দুইজন দেহলক্ষ্মী মিলে ১৫ বছরের ছেলেটাকে নিয়ে আসে। ছেলেটা নিজের বাবাকে দেখে এগিয়ে যায়। কায়াত ছেলেকে অক্ষত অবস্থায় দেখে শান্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর গালে দুইটা চাপড় দিয়ে বলে, ওই, ত্বকে আঘাত করেছে? না, করেনি, আমার সাথে আরও অনেকে ছিল। কোথায় রেখেছে? একটা রুমের ভিতরে। রুমটা কি নোংরা ছিল? অনেক নোংরা। টর্চার সেলের অংশ মনে হয়েছিল, কারণ পচনশীল রক্ত আর মাংসের গন্ধ আসছিল বারবার। কায়েতের চোখ দুটি আবারও জ্বলে ওঠে। নিজের আলিশান চেয়ারে বসে বলে, আঘাত করেছে তোর উপর? কায়েতের ছেলে ঠোঁট বাঁকিয়ে বলে, নো, শুধু নিয়ে গিয়েছে। এরপর টেনে হিচড়ে একটা রুমের ভিতরে নিয়ে যায়। টেনে হিচড়ে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। কখন নিয়ে যাওয়া হয়েছিল? সন্ধ্যার সময় বাহিরে বের হয়েছিলাম, তখন পিছন থেকে এসে মুখ চেপে ধরে। আওয়াজ করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি। কায়াত আবারও চোয়াল শক্ত করে ফেলে। ছেলের পিঠে হাত রেখে বলে, এর প্রতিশোধও আমি নিব। সবগুলোর হিসেব তুলব একসাথে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? যে নরপশুর দলেরা দিনের পর দিন অন্য মায়ের সন্তানদের বলি দিচ্ছে, চোখ কান তুলে নিয়ে পাচার করছে, বাচ্চাদের পণ্য হিসেবে বিক্রি করছে, অথচ তার ছেলেকে সামান্য টেনে হিচড়ে নিয়েছে বলে রাগে জ্ঞান হারা হয়ে যাচ্ছে। কায়াত চোখ বন্ধ করে রাগে গজগজ করছিল। কায়াতের ছেলে বেপরোয়াভাবে বলে, আমাকে তোমার টর্চার সেলে কবে নিয়ে যাবে? সময় আসুক। কিন্তু আমি এখন যেতে চাই। এখন কেন? বলেছি না সময় আসলে নিয়ে যাওয়া হবে। সেই সময়টার আর অপেক্ষা করতে পারছি না ড্যাড, আমি নারী উল্লাস করতে চাই। কায়াত ছেলের কথায় চোখ ছোট ছোট করে ফেলে। এরপর উট্টু হাসি দিয়ে বলে, নারী উল্লাস করতে চাস? হ্যাঁ। বয়স কত হয়েছে তোর? যতই হোক, বয়স নিয়ে আই ডোন্ট কেয়ার, আমার জাস্ট মেয়ে চাই। কায়াত ছেলের দিকে এক পলক তাকিয়ে অন্যদের উদ্দেশ্যে বলে, এইটার মাথায় এইসব ঢুকিয়েছে কে রে? আমাকে বাঁশ খাওয়াতে পোলা আমার উঠে পড়ে লেগেছে। ১৫ বছরের পোলা আসছে নারী উল্লাস অন্তে। সবাই মাথা নিচু করে রাখে। কায়াতের ছেলে বাঁকা হেসে বলে, আমার কারো শিক্ষার প্রয়োজন নেই ড্যাড, আমি একাই যথেষ্ট। এতটাও ছোট ভাবার দরকার নেই। নরপশুর ছেলে তো ছোট থেকেই নরপশুতে পরিণত হবে, তাই না? তোমাকে অনেকবার দেখেছি, তাই আমার মনেও ইচ্ছে জাগল। ভুল তো কিছু বলিনি। কায়াত চোয়াল শক্ত করে বলে, সময় হোক আগে, বাপের মতো আগে নিজেকে তৈরি কর। এরপর টর্চার সেলের মালিক তুই নিজেই। তখন কি আমিও তোমার মতো খুন করতে পারব? পারবি। গুড ড্যাড, অপেক্ষায় রইলাম। রক্ত নিয়ে তাহলে একদিন আমিও উল্লাস করব। কায়াত ছেলের মুখের হিংস্রতা দেখে পৈশাচিক হাসে। এমন ছেলেই তো সে চেয়েছিল। রাতের নিস্তব্ধতা যেন এক অব্যক্ত মৃত্যুর শাসন। সমস্ত আকাশমণ্ডলী নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে কালো অন্ধকারের চাদরে মোড়ানো। বাতাসের সামান্যতম সঞ্চালনও এখানে দুঃসাহসী হয়ে ওঠার আনেই মূর্ছিত হয়ে পড়ে। পাতার হালকা খসখস শব্দ পর্যন্ত যেন অদৃশ্য আতঙ্কে স্থবির। দূর থেকে আসা ক্ষীণ প্রাণীডাকও এই নৈশব্দের বুকে বিদীর্ণ ক্ষত তৈরি করে আবার নিস্তব্ধতার গর্ভে গ্রাসিত হয়। প্রতিটি ছায়া নিজের অস্তিত্বকে বহুগুণ প্রসারিত করে ভীতিকর আবরণ রচনা করেছে, যেন অদৃশ্য কোনো শিকারী অন্ধকারের গহ্বরে ওত পেতে আছে। নক্ষত্রবিহীন আকাশ যেন গভীর গহ্বর, যেখানে আলো প্রবেশ করার সাহস হারিয়ে ফেলে।
এ এক এমন নিস্তব্ধতা যার ভারে মানব অস্তিত্বের ক্ষুদ্রতম স্পন্দনও ভেঙে পড়ে, আর প্রতিটি শ্বাসপ্রশ্বাস মৃত্যুর প্রতিধ্বনি হয়ে প্রতিফলিত হয়। অন্ধকারের প্রাচীরগুলো এক ভয়ানক মুহূর্তের সাক্ষী হবে বলে মরিয়া হয়ে উঠেছে। নিক এনির বাহু চেপে ধরে একটা বদ্ধ রুমে এনিকে ছিটকে ফেলে দেয়। এনির হাত এখনও বাঁধা, চোখ বাঁধা। কোথায় এসেছে তার জানা নেই। নিকের ধাক্কাতে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নেয়। নিক ধীর পায়ে এনির সামনে এসে দাঁড়ায়। নিকের শরীরের গন্ধ নাকে আসতেই ভিতরটা কেঁপে ওঠে। নিক নিজের সমস্ত ক্রোধের সাথে এক টানে চোখের ওপরে রাখা বস্তুটাকে খুলে ফেলে। হ্যান্ডকাফ খুলে এনির দিকে হিংস্র নজরে তাকায়। এনি চোখ খুলে সামনে তাকাতেই আতকে ওঠে। দুইজন ব্যক্তিকে লোহার সাথে বেঁধে রাখা হয়েছে। লোক দুইটাকে চিনতে এনির একটুও অসুবিধে হয়নি। যে গার্ডগুলোকে ছোট ড্রেস পরে সিডিউস করে সে পালিয়েছে, সেই দুইটা গার্ডকে এইভাবে বাঁধা অবস্থায় দেখে শিউরে ওঠে। লোক দুইটা এনির দিকে তাকায় না, যেন তাকালেই তাদের ভয়ানক কিছুর সম্মুখীন হতে হবে। এনি নিকের দিকে তাকিয়ে বলে, কেন বেঁধে রেখেছেন এখানে ওদের? নিক ঈগল চোখে তাকায় এনির দিকে। নিকের চাহনি দেখে এনিনি চোখ সরিয়ে নেয়। নিক চোয়াল শক্ত করে রেখেছে। গ্যাংস্টার বসের ক্রোধ যেন এক অদম্য দহন শিখা, যা তার সমগ্র দেহ গঠনকে রক্তাভ অগ্নিতে রূপান্তরিত করেছে। প্রশস্ত কাঁধ দুটি উত্তেজনায় টানটান হয়ে উঠেছে। বাহুগুলো যেন লৌহখণ্ডের মতো স্ফীত। রগগুলো অগ্নিস্রোতের ন্যায় ফুলে উঠে ধমনী গাত্রে স্পন্দিত হচ্ছে। চোয়াল শক্ত করে আঁকড়ে ধরা, দাঁতের ঘর্ষণ থেকে নিঃসৃত শব্দ পরিবেশের নৈশব্দকে চূর্ণ করে দিতে উদ্যত। দাঁতে ঘর্ষণ করে বলে, লোক দুইটাকে পরিচিত লাগছে। এনি ভয়াতুর দৃষ্টি রেখে বলে, কেন এনেছেন এদের? বলি দিতে। এনি অধৈর্যে হয়ে ওঠে। বিশ্বাস করুন, এদের কোনো অপরাধ ছিল না। যা করেছি আমি নিজে করেছি। শাস্তি দিলে আমাকে দিন, ওদেরকে ছেড়ে দিন, ওদের কোনো অপরাধ নেই। নিক এনির কাপা ঠোঁট দুটাকে ধরে স্লাইড করতে থাকে একদম নরমভাবে। তার দৃষ্টি অমানবিক হিংস্রতার প্রতিমূর্তি। রক্তাভ চোখদয় এমনভাবে প্রসারিত যেন সেগুলো শিকারের ক্ষুধায় দীপ্ত দুটি অগ্নিগোলক, যা মুহূর্তেই শিকারকে ছিন্ন ভিন্ন করে ফেলতে প্রস্তুত। সেই চোখের গভীরে এমন এক অসীম শূন্যতা বিরাজমান, যেখানে ভয়, দয়া কিংবা করুণার অস্তিত্ব নেই। আছে কেবল দমন, ধ্বংস আর আধিপত্যের নির্দয় আকাঙ্ক্ষা। নিক গ্রীবাদেশে ঠোঁট নাড়িয়ে বলে, এই ঠোঁট দুইটা দিয়ে উড়ন্ত চুমু দিয়েছিলে তাই না বেবিগার? তোমার ব্যবস্থা তো পরে করব মাই ফাকিং ডার্ক এঞ্জেল। আগে এদের ব্যবস্থা করি। বাধ্য মেয়ের মতো এদেরকে মেরে ফেলো। মানে ওদেরকে তুমি নিজের হাতে মারবে, আর কিভাবে মারবে সেটা আমি বসে বসে দেখিয়ে দিব। এনি চোখের পাতা ঝাপটে তাকায় নিকের দিকে। এমন ভয়ানক কাজের অফার পেয়ে যেন হৃৎস্পন্দন কেঁপে উঠতে চাইছে। দুই পাশে মাথা নাড়িয়ে বলে, আমি পারব না, এমন জঘন্য কাজ আমি করতে পারব না। করতে হবে। আমি করব না। জানতে চাইনি, আদেশ করেছি বেবিগার্ল। আদেশ মানতে বাধ্য নয়, ওরা নিরপরাধ। ওদেরকে মারলে আপনি ধ্বংস হয়ে যাবেন। নিক সামান্য ঠোঁট কামড়ে হেসে বলে, বাচ্চাদের মেরে ফেলতে পারি, আর সেখানে এদের মারার কথা বলাতে ধ্বংসের ভয় দেখাচ্ছ? ওহো মাই ফাকিং বেবিডার, নিক জেভরানের ধ্বংসের মাপকাঠি মাপতে যেও না। নিজেই ধ্বংসের গহ্বরে হারিয়ে যাবে। তোমাকে যা বলেছি ঠিক তাই করবে। জানো আর আপনি, বাট আমি নয়। পালানোর আগে ভাবা উচিত ছিল। এনি তীব্র ক্রোধে ফেটে পড়ে। কি করতাম? আপনার নরকে পচে বড়তাম। নিক আচমকা এনির দিকে তাকায়। গ্যাংস্টার বসের অঙ্গপ্রত্যঙ্গের প্রতিটি নড়াচড়া যেন ঝড়ের পূর্বাভাস। তার দেহের প্রতিটি শিরা উপশিরা ক্রোধের বিষাক্ত ছন্দে কম্পমান। মুখমণ্ডলের কঠিন রেখাচিত্র আরও ধারালো হয়ে উঠেছে, যেন শিকারী পশুর মুখোশ। সেই হিংস্র দৃষ্টি নায়িকার দিক থেকে এক মুহূর্তও সরে না। নিককে দেখে এনির মনে এমন অনুভূতি দিচ্ছে যেন অদৃশ্য শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা হয়েছে, আর শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিকের ক্রোধের অনুমতির অপেক্ষায় আছে। নিক কিছু না বলে সামনের দিকে এগিয়ে যায়। টর্চার সেলের নিমস্তব্ধ অন্ধকার শীতল, রাবণীয় এবং নিরপরাধিতার গন্ধে দূষিত। গ্যাংস্টার বসের অভিব্যক্তি একটি কল্পনাতীত অচলাচল। তার পা দুটি মাটির ওপরে স্থির, কাঁধ প্রশস্ত হয়ে আছে। সমস্ত পেশির আচরিত দৃশ্য যেন ধাতুর ওপর খোদিত ক্ষুদ্রতম ফাটলের মতো স্পষ্ট। মুখমণ্ডলের ভাঁজগলি কঠোর, ঠোঁটের রেখা ধারালো হয়ে আছে, যেন কোনো অনাবিল অগ্নিপাথর কল্পিত হাসির চেয়ে বেশি কিছু লুকিয়ে রেখেছে। তার দৃষ্টি অপরিহার্য, তীক্ষ্ণ, নির্মম নৌকামুখী শিকারীর মতো। চোখদয় রক্তাভ জ্বলন্ত অগ্নিগোলকের ন্যায়। সে দৃষ্টি এক বিন্দুতে স্থির হলে সময়টা কথা বলতে শেখে, আর সেই কথাই হল হিংসার শাসন। তার শ্বাস-প্রশ্বাস দীর্ঘ বাহুল্যে নয়, বরং প্রতিটি নিঃশ্বাস যেন ক্রোধের একটি অনুচ্ছেদ, আর প্রতিটি শ্বাস বের হলে অচেতনভাবে কক্ষটি আরও ঘন আওয়াজে ভরে ওঠে।
নিক একটি স্টিলের উপর থেকে ঝনঝন শব্দে তুলে এনি কেঁপে ওঠে। নিক অস্ত্রসমূহ চাবুক, ছোট ছুরি, লোহার কাটা, কঠিন দড়ি নিয়ে আসে। এরপর পিশাচের পর এক এনির সামনে একটি নির্বিকার রীতি মেনে ঠেলে দেয়। নিক ধীরে ধীরে প্রতিটি যন্ত্রণার উপস্থাপন করল, যেমন একজন উপস্থাপক নিজের নাট্যকুশলতা দেখায়। নিক এনি হাতে ছোট ছুরিটা দিয়ে বলে, দুইজনের চোখ তুলে আনবে এটা দিয়ে। এনি নিঃশ্বাস টানছে বড় বড়। এটা কেমন পরিস্থিতিতে পড়ল সে? প্রতিটি জিনিস তখনই গৃহীত প্রশস্ত তরীর মতো নানা প্রতিশ্রুতির বোঝা হয়ে ওঠে। প্রত্যেকটি অনুশোচনার বিকল্প হয়ে কণ্ঠে নামিয়ে আনল, যেন শব্দগুলোই ছিল মৃত্যুর চুক্তিপত্র। দুই যুবকের চোখ কিন্তু বদলায়নি। তারা জানে তাদের বিরক্তিকর অক্ষমতা কেবল সাক্ষ্য, কর্তৃত্বের সামনে নিষ্প্রভ। এনি 2 পা পিছিয়ে বলে, খবরদার, এমন ভুল করবেন না। আমার জীবন চলে যাবে, তবুও কাউকে সামান্য আঘাত পর্যন্ত করব না। নিক শান্ত ভঙ্গিমায় বলে, তুমি করবে, আর এখন 4টে চোখ আমার সামনে এনে রাখবে। বললাম না, নিজের জীবন দিয়ে দেব, তবুও করব না। কিন্তু যদি বলেন আপনাকে মারার কথা, তাহলে 1 সেকেন্ডও অপচয় করব না, কারণ আপনার মৃত্যু আমার হাতেই লিখা। ওহ রিয়েলি? ইয়েস গ্যাংস্টার বস নিক জেভরান। এক নিঝুম অমঙ্গলকালীন স্থিরতায় নিক কণ্ঠ খুলল। শব্দগুলি কালের নিমন্ত্রণে স্থির নয়, বরং হিংসার একটি গণনীয় সুর। কণ্ঠটি যেমনই জরাজীর্ণ তেমনই অদম্য। সময় আসুক, বর্তমানে তুমি যদি ওদের না মারো, তাহলে সামনে রাখা 7 জন নির্দোষকে আমি নিজ হাতে নির্বিঘ্নে ধ্বংস করব। এই বাক্যটি কক্ষের সমস্ত শিকড়কে কাঁপার মতো করে তোলে। অ্যানির হৃদয়ের ভেতর শ্বাস যেন স্তব্ধ হয়ে যায়। বাক্যটির মধ্যে নিহিত নৃশংস নির্ধারিততা, এক ধাক্কা যার প্রতিধ্বনি সব মুক্তির দ্বারকে স্থবির করে দেয়। এটা আর কোনো কল্পনা নয়, এটি একটি অনিবার্য সিদ্ধান্তের ঘোষণা, যেখানে অ্যানি অমানবিক সিদ্ধান্তই এই মুহূর্তের নৈতিক ভারসাম্য ভঙ্গের একমাত্র কারিগর। সামনে নিয়ে আসা আরও 7 জন গার্ডের দিকে তাকায়। তাদের হাতও একইভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। অ্যানি সেদিকে তাকিয়ে বলে, ওদেরকে কেন মারবেন? নিক একটা ডার্ক বাঁকানো স্টিলে গিয়ে বসে, পায়ের উপর পা রেখে নিচের ঠোঁট কামড়ে বলে, তুমি যদি এই 2 জনকে না মারো, তাহলে আমি এই 7 জনকে মারব। দ্য রেস্ট ইজ আপ টু ইউ নাও। I hope you will take the right course of action. Will you kill 7 people or 2? অ্যানি আহত দৃষ্টিতে তাকায় নিকের দিকে। নিক বিকৃত হেসে চোখ সরিয়ে নেয়। অমানুষ আপনি। মানুষ ভেবেছিলে? এদেরকে মেরে আপনার কী লাভ? ওরা তো আপনার সাম্রাজ্যে কোনো ক্ষতি করেনি। তকে পালাতে সাহায্য করেছে। এতে আমার অপরাধ ছিল। আমি ওদের মোহিত করেছিলাম, আর তারা মোহিত হয়েছে। এইটাই অপরাধ? কিন্তু কেন? আমার প্রতি মোহিত হলে আপনার কি? নিকের মুখের ভঙ্গিমা বদলাতে থাকে। আবারও লাল হতে থাকে চোখ দুটি। চেয়ার থেকে উঠে অ্যানির বাহু চেপে ধরে ওয়ার্ন করে বলে, কথা শুনতে এখানে আনিনি। দ্রুত কাজ করো, আর না হলে 7 জন প্রাণ হারাবে। তবে মনে রেখো 7 জনের পরিবার আছে, বাট এই 2 জনের নেই। অ্যানি ঠোঁট চেপে কান্না করে ওঠে। নিক বাঁকা হেসে অ্যানির চোখের উপর একটা লাল কাপড় বেঁধে দেয়। অ্যানি লোক 2টার সামনে দাঁড় করিয়ে বলে, 4টা চোখ তুলে আমার কাছে নিয়ে আসবে। নিক অ্যানির হাতে ছুরিটা দিয়ে পুনরায় আগের জায়গায় বসে পড়ে। অ্যানি চাপা আর্তনাদ করে ওঠে। কাদের বাঁচাবে সে? 2 জন নাকি 7 জনকে? সাথে তার পরিবারকে? আজ ওর কারণে এতগুলো লোকের জীবন বিপদের পথে। অ্যানি লোক 2টার অস্তিত্ব অনুভব করে বলে, ক্ষমা করে দিন আমাকে। আপনাদের না মারলে 7 জনের জীবন বিপন্ন। লোক 2টা যেন এটা শুনে খুশি। অ্যানিকে সাহস জুগিয়ে বলে, আপনার হাতে মরলে হয়তো কষ্টটা কম হবে। অন্তত নরক যন্ত্রণা অনুভব করে বিকৃতভাবে মরব না। অ্যানি ছুরিতে তুলে নেয়, কাঁপা হাতে এগিয়ে নিয়ে যায় লোক 2টার মুখের দিকে। ঠোঁট কামড়ে কান্না আটকাচ্ছে, শরীর কাঁপছে। হাত 2টা দিয়ে আচমকা তাদের চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। লোক 2টার চিৎকারে চারপাশের পাখিগুলোও আকাশে উঠতে থাকে। অ্যানি মুখে হাত দিয়ে 2 কদম পিছিয়ে যায়। এক চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ে। চোখের পট্টি খুলে নিজের হাতে রক্ত দেখে অশান্ত হয়ে যায়। কাপা কাপা চোখে সামনে তাকাতেই পিছিয়ে যায়। লোক 2টার চোখ থেকে তরল রক্ত গড়িয়ে পড়ছে। অ্যানির রক্তে এক ধরনের ফোবিয়া আছে। এমন চোখহীন বিকৃত অবস্থা দেখে নিজেকে আটকাতে পারেনি। ঢলে পড়ে নোংরা মেঝের উপর। নিক শান্ত চোখে তাকায় অ্যানির দিকে। অজ্ঞানরত অ্যানিকে দেখে চোখ মুখ শক্ত করে ফেলে। এবার তোমার শাস্তির পালা, বেবি গার্ল। নিক হিংস্রতা নিয়ে উঠে দাঁড়ায়। এরপর অধিরাজকে আদেশ করে কক্ষে প্রবেশ করার জন্য। অধিরাজ আসতেই নিক সেদিকে তাকিয়ে বলে, এই 2টোকে টর্চার সেলের বড় রুমটাতে নিয়ে যা। পরবর্তী শাস্তি আমি দিচ্ছি। অধিরাজ সম্মতি জানিয়ে সেদিকে চলে যায়। অ্যানিকে এইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে প্রচুর খারাপ লাগে। নিকের এমন ভয়ানক মুখ দেখে কোনো কিছু জিজ্ঞাসার সাহস পায় না। নিজের সাথে যুদ্ধ করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, বস, ম্যাডামকে কি সেই শিকল দিয়ে বাঁধা রক্তবদ্ধ রুমটাতে নিয়ে যাবেন? এইটাই শাস্তি। অধিরাজ ঠোঁট ভেজায়, কলিজা কেঁপে ওঠে, কিন্তু তার প্রফেশনে মায়া নামক কোনো শব্দ নেই। অন্ধকার ঘরের মধ্যভাগে লোহার শিকলে বাঁধা অ্যানির শরীর, একটানা কাঁপুনি।
শ্বাস-প্রশ্বাস হাফালাফি, দুহাত দুপা কাশি দেওয়াল সঙ্গে বাঁধা। টানটান তনুমাংসপেশি গেথে আছে এক রক্তশূন্য সমতলে। শিকলটির ঠান্ডা স্পর্শ তার কবজিতে গুড়িয়ে আছে। লোহার সে কদর্য কবজি প্রতিটি নড়াচড়ায় ক্ষতচিহ্ন রেখে যায়। সামান্য নাড়ালেই শিকলটা আরও মজবুতভাবে শরীরের সাথে আটকে যায়। অ্যানি নড়তে পর্যন্ত পারছে না। রুমটি বদ্ধ, বাতাসের সঞ্চার নেই, শুধুই নিঃশ্বাসের শব্দ, ধীরে ধীরে মৃত্যুর আগমনকে জানানোর মতো। দেয়ালে ঝোলানো বন্দুকগুলোর মরু বাতাসের মতো উপস্থিতি ধরের নিঃশব্দতাকে আরও ভীষণ করে তোলে। সামনে গ্যাংস্টার বস দাঁড়িয়ে আছে অ্যানির সম্মুখে, চোখ দুটো আগুনে লালচে কণ্ঠে খুরের মতো নিষ্ঠুরতা। নিক আচমকা চাবুক হাতে ধরে অ্যানির চারদিকে ধীরে ধীরে ঘোরে। ঘূর্ণনের সঙ্গে সঙ্গে ক্রোধ ঘনিয়ে ওঠে। চাবুকের টোকা ঘরের বাতাস কেটে দেয়। কটকট শব্দ যেন কানের কোল জুড়ে ছুরি বসাচ্ছে। নিকের নড়াচড়া, কণ্ঠস্বর, নিঃশ্বাস কেমন হিংস্র হয়ে আছে। অ্যানির চোখে রক্তমাখা নয়, বরং অদ্ভুত এক অদ্দূর চাহনি, ভয়ের সঙ্গে বিক্ষোভের অদ্ভুত মিলন। ঠোঁট কঠিন, অচল প্রত্যাশার স্পন্দনে ঠোঁট দুইটা অস্বাভাবিকভাবে কাঁপছে। নিককে কেমন পিশাচের মতো লাগছে তার কাছে। জ্ঞান ফেরার পর নিজেকে শিকলে বাধা দেখে একটুও অবাক হয়নি। আগে থেকেই জানা ছিল এমন কিছুরই শিকার হবে সে। ঘরের কোণে পড়ে থাকা ছায়াগুলো যেন ভাঙা আশাব ব্যর্থতার গল্প ফিসফিস করছে। পানিতে ভাসমান নৌকার মতো এনির অচঞ্চল অবস্থা। লক্ষ্যহীনভাবে তাকিয়ে আছে কিন্তু অচল। চারদিকে অস্ত্রের নীরব উপস্থিতি, ছায়ার মতো কটু আর কড়া। মৃত্যুর সম্ভাবনা ঘন হয়ে আসছে। প্রতিটি লোহার রেখা ঝুরঝুরে শব্দ করছে। ঘরের আলো অস্বচ্ছ, গলানো কাচের মতো। নিকের ক্রোধ একদিক থেকে আগুনের মতো ছড়াচ্ছে, অন্যদিকে এনির ভাঙা শরীর নীরব এক গ্রন্থি। নিক চাবুকটা ঘুরিয়ে এনির দিকে এক পলক তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, শর্ট ড্রেস, কয়জন দেখেছে এই শরীর? এনির চোখ ঘৃণায় ফুটে ওঠে। আপনি ছাড়া আমার শরীরের দিকে কেউ তাকায়নি, আপনার মতো বিকৃত আর কেউ হয় না। নিক ঠোঁট কামড়ে বলে, মিকায়াত? ও নিশ্চয়ই তোমাকে ভালোবাসার নজরে দেখেছিল, উন্মুক্ত পা দুটোতে ভালোবাসার নজর বুলাচ্ছিল। সব একই সমুদ্রের মাছ। আমার শরীর আমি দেখিয়ে হাঁটব, তাতে আপনার কি? নিক ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে চাবুকটা দিয়ে নিজের শরীরে আঘাত করে বলে, রাইট, শরীর দেখানোর জিনিস, তাই বস্ত্রহীন থাকাটাই উত্তম। মানে? নিক দাঁত ঘর্ষণ করে একটা চাকু তুলে নেয় হাতে। এরপর এনির কাঁধে ধরে কাপড়টা একটানে কেটে ফেলে। এনি হতভম্ব, লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। নিকের কাছে আর্তনাদ করে ওঠে, এমন করবেন না, প্লিজ, প্লিজ না। এনির কথা শেষ হওয়ার আগেই নিক নিজের কাজ করে ফেলে। জামার এক অংশ টান দিতেই পুরোটা উন্মুক্ত হয়ে যায়। এনি চিৎকার করে নিজের চোখ বন্ধ করে ফেলে। নিক কাপড়টা দুলে ছুঁড়ে ফেলে দেয়। এনির বিবস্ত্র শরীরের দিকে তাকিয়ে বলে, তুমি বিবস্ত্র থাকবে, তবে সেটা শুধু আমার সামনে। অন্য কোনো পুরুষ সামান্য চোখ তুলে তাকালেও তার চোখ তুলে নিয়ে আসব। এনি কোনো কথা শুনছে না, নিজের নগ্ন শরীরটা ঢাকার জন্য মরিয়া হয়ে ওঠে। চোখ বন্ধ করে রেখেই চাপা কান্না করে বলে, প্লিজ, আমাকে আমার কাপড় ফিরিয়ে দিন, প্লিজ। উহু বেবি গার্ল, তোমাকে আরও শাস্তি পেতে হবে। শাস্তি তো এখনও শেষ হয়নি। উড়ন্ত চুমু খেয়েছিলে, অন্যের বুকে স্পর্শ করে মুচকি হেসেছ, এইসব শাস্তি তো পাবে। আচ্ছা, তুমি যে পালিয়েছ, কোথায় যেতে বলো তো? এনি কথা বলার মতো অবস্থাতে নেই, লজ্জায় চোখ খুলতে পারছে না, শরীর ঘেমে আসছে। কোনো রকম উচ্চারণ করে বলে, আমি আমার আপনজনদের কাছে যেতাম। কে? আমার বোন। আর নাবিদ ভাই। ব্যাস, নিকের রাগ বাড়ানোর জন্য এনির এই কথাটাই যথেষ্ট ছিল। গর্জে উঠে চাবুক নিয়ে এনির উন্মুক্ত পায়ে আঘাত করে। এনির জীবন বেরিয়ে আসার উপক্রম। দাঁত চেপে শক্ত করে নেয় নিজেকে। কোনো রকম চিৎকারও দেয় না। নিকের চোখে হিংস্রতা ফুটে ওঠে। একটা জানোয়ারের মতো আবারও বর্জন করে বলে, বান্দির বাচ্চা নাবিদের কাছে কি তর? এনির শরীর নেতিয়ে পড়ছে। চাবুকের আঘাতে পা ব্যথায় টনটন করছে। কোনো রকম নিঃশ্বাস টেনে বলে, উত্তর দিতে বাধ্য নয়। চাবুক দিয়ে আঘাত করছেন, সেই আঘাতেই রক্তাক্ত করে মেরে ফেলুন। আর যদি নাবিদকেই মেরে ফেলি? এনি আঁতকে ওঠে। চোখ খোলা সাহসও তার নেই। নিজের নগ্ন শরীর দেখার মতো শক্তি নেই তার কাছে। এক জানোয়ার তার শরীরের সব ভাঁজ দেখছে ভাবতেই নাড়ি ভুড়ি উল্টে আসার উপক্রম। কোনো রকম নিজেকে সামলে বলে, কাপুরুষ আপনি, শুধু লোকে প্রাণ নিতেই জানেন। আমার নাবিদ ভাইয়ের দিকে চোখ তুলে তাকালে সম্মুখে আমাকে দেখতে পাবেন নিক জেফরান। আমার নাবিদ ভাই? কথাটা যেন নিকের কানে বজ্রের মতো গিয়ে ঠেকে। নিক সহ্য করতে না পেরে চাবুক দিয়ে এনির শরীরে দুইবার আঘাত বসায়। একটা আঘাত একদম পেট বরাবর, আরেকটা আঘাত ডান হাতের ওপর। এনি এইবার নিজেকে শক্ত করে রাখতে পারেনি, সামান্য আর্তনাদ করে ওঠে। চাবুকের আঘাতে কেটে রক্ত বের হচ্ছে অনেক জায়গা থেকে। এনির চোখ ঝাপসা হয়ে আসছে, ব্যথায় একপাশে হেলে পড়ে। নিক বড় বড় শ্বাস টেনে চাবুকটা দূরে ছিটকে ফেলে দেয়। এনির দিকে তাকাতেই আতকে ওঠে। রক্তাক্ত নগ্ন শরীরটা দেখে হিংস্রতা ধপ করে নিভে যায়। এনির মায়াবী মুখটা একদম মলিন হয়ে গিয়েছে।
নিকের নিঃশ্বাস ঘন হয়ে আসে। এনি নিস্তেজ হয়ে নিজের শরীর ছেড়ে দেয়। নিকের জানা নেই তার কি হয়েছে। আচমকা এনিকে নিজের বুকের সাথে জাপটে নিয়ে বলে, ওয়াইফি, একটু বেশি আঘাত করে ফেলেছি। চলবে তো? এনি আর নিকের নর্মাল সম্পর্ক দেখা চাওয়াটা এখন বোকামি ছাড়া কিছু নয়, কারণ গল্পটা আমি সেভাবে শুরু করিনি। তবে একটা মেসেজ, হিংস্রতা থেকে ভালোবাসা সৃষ্টি, সেটা এক প্রকার উন্মাদ ভালোবাসা হয়ে ওঠে। নিকের সেই ভালোবাসা দেখার অপেক্ষায় থাকুন।